বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পাতায় আজকের দিনটি হয়তো এক অকল্পনীয় কেলেঙ্কারি এবং লজ্জাজনক অধ্যায় হিসেবে স্বর্ণাক্ষরে নয়, বরং কলঙ্কিত অক্ষরে লেখা থাকবে। রাজনীতির আড়ালে যে কত গভীর ষড়যন্ত্র, মিথ্যাচার এবং সাধারণ জনগণের সাথে প্রতারণার ব্লুপ্রিন্ট তৈরি হয়, তার এক ভয়াবহ চিত্র আজ জাতির সামনে উন্মোচিত হল। আজকের এই বিশেষ এবং এক্সক্লুসিভ প্রতিবেদনে আমরা এমন কিছু লোমহর্ষক তথ্য প্রমাণসহ হাজির করতে যাচ্ছি, যা শোনার পর আপনি হয়তো নিজের নাগরিকত্ব, ভোটাধিকার এবং দেশের ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কিত হতে বাধ্য হবেন। রাজনীতির মাঠের এই খবরটি শোনার পর প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের গা শিউরে উঠবে, রক্ত টকবক করে ফুটবে। ক্ষমতার লোভে মানুষ কত নিচে নামতে পারে, নীতি নৈতিকতাকে কিভাবে পায়ের তলায় পিষতে পারে, তার এক জঘন্য দৃষ্টান্ত স্থাপিত হতে চলেছে ঢাকা 11 আসনে। সারা দেশের নজর এখন ঢাকা 11 আসনের দিকে, কারণ এখানে বিএনপির টিকিটে যিনি ধানের শীষ নিয়ে নির্বাচন করতে এসেছেন, সেই হেভিওয়েট প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুমের আসল পরিচয় জানলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি বুকে হাত দিয়ে নিজেকে একজন খাঁটি বাংলাদেশি হিসেবে দাবি করেছেন, কিন্তু আমাদের অনুসন্ধানী সাংবাদিক দল এবং আন্তর্জাতিক সোর্স থেকে পাওয়া গোপন নথিপত্র বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। ডক্টর কাইয়ুম আসলে কেবল বাংলাদেশি নন, তিনি প্রশান্ত মহাসাগরের এক অখ্যাত, ক্ষুদ্র এবং মানচিত্রে প্রায় অদৃশ্য দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিক। হ্যাঁ, আপনি ভুল শোনেননি, দেশটির নাম ভানুয়াতু। পৃথিবীর মানচিত্রে আতশকাঁচ দিয়ে খুঁজলেও সাধারণ মানুষ হয়তো এই দ্বীপরাষ্ট্রের নাম সহজে খুঁজে পাবেন না, অথচ ঢাকা 11 মতো ভিআইপি এবং স্ট্র্যাটেজিক একটি আসনে বিএনপির প্রার্থী সেই ভানুয়াতুর পাসপোর্ট পকেটে নিয়ে বাংলাদেশের আইন প্রণেতা হওয়ার স্বপ্ন দেখছেন। এটা কি কেবল তথ্য গোপন? না, এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল, সংবিধানের লঙ্ঘন এবং এদেশের 18 কোটি সাধারণ মানুষের সাথে এক নির্মম উপহাস। এই জালিয়াতি এবং মিথ্যার মিছিলে ডক্টর কাইয়ুম একা নন। বিএনপির হাইকমান্ডের আশীর্বাদপুষ্ট এবং অর্থের যোগানদাতা হিসেবে পরিচিত আব্দুল আউয়াল মিন্টু থেকে শুরু করে সিলেটের এম.এ. মালিক পর্যন্ত অনেকের নামই এই লজ্জাজনক তালিকায় উঠে এসেছে। এই তালিকাটি এত দীর্ঘ যে পড়লে লজ্জা পাবেন। এরা হলেন সেই শ্রেণীর সুবিধাবাদী রাজনীতিবিদ যাদেরকে রাজনৈতিক পরিভাষায় বলা হয় বসন্তের কোকিল বা অতিথি পাখি। যখন দল ক্ষমতায় থাকে বা নির্বাচনের সময় আসে, তখন এরা টাকার বস্তা নিয়ে দেশে আসেন এমপি হওয়ার খয়েশ মেটাতে, আর যখন রাজপথে কর্মীদের রক্ত ঝরে, পুলিশি অ্যাকশন শুরু হয়, তখন এরা ভানুয়াতু, লন্ডন, আমেরিকা কিংবা কানাডার নিরাপদ আশ্রয়ে বিলাসী জীবন যাপন করেন। ভাবুন তো একবার, বিএনপির যে তৃণমূল কর্মীটি গত 15 বছর ধরে মামলা, হামলা, জেল জুলুম আর হুলিয়া মাথায় নিয়ে ফেরারি জীবন কাটিয়ে দলকে টিকিয়ে রেখেছে, তার ত্যাগের দাম কি এই নেতাদের কাছে কানাকড়িও আসে? ডক্টর কাইয়ুমরা যখন বিদেশের সমুদ্র সৈকতে সানবাথ নিচ্ছিলেন, তখন পল্টনের কর্মীরা পুলিশের টিয়ার শেল বুকে নিচ্ছিল। আজ সুদিন দেখে তারা স্যুট টাই পরে দামি গাড়িতে চড়ে নমিনেশন কিনতে দেশে ফিরেছেন। প্রশ্ন হলো, বিএনপির নীতি নির্ধারকরা কি এতটাই দেউলিয়া হয়ে গেছেন যে টাকার বিনিময়ে ভিনদেশি নাগরিকদের হাতে ধানের শীষ তুলে দিচ্ছেন, নাকি লন্ডনের ইশারা আর নমিনেশন বাণিজ্যের কাছে দলের দীর্ঘদিনের লালিত আদর্শ বিক্রি হয়ে গেছে? বাংলাদেশের সংবিধানের 66 অনুচ্ছেদ দেশের সার্বভৌমত্বের এক শক্ত রক্ষা কবচ। এই অনুচ্ছেদ স্পষ্টভাবে এবং দ্ব্যর্থহীন ভাষায় বলছে, কোনো বিদেশি নাগরিক বা দ্বৈত নাগরিকত্বের অধিকারী ব্যক্তি বাংলাদেশের সংসদ সদস্য হতে পারবেন না। এর কারণ অত্যন্ত যৌক্তিক এবং গভীর। একজন এমপি রাষ্ট্রের আইন প্রণয়ন করেন, রাষ্ট্রের গোপনীয়তা রক্ষা করেন এবং নীতি নির্ধারণে ভূমিকা রাখেন। এখন যার আনুগত্য ভানুয়াতু বা যুক্তরাজ্যের রানীর প্রতি, তিনি কিভাবে বাংলাদেশের স্বার্থ শতভাগ রক্ষা করবেন? তার তো শপথ নেওয়া আছে অন্য দেশের প্রতি অনুগত থাকার। সংকটকালে তিনি তো নিজের বিদেশি পাসপোর্ট ব্যবহার করে দেশ ত্যাগ করবেন, ঠিক যেমনটি আমরা অতীতেও বহুবার দেখেছি। যারা বিপদে পড়লে দেশ ছেড়ে পালায়, তারা দেশ চালাবে কোন সাহসে? সিলেটের এম.এ. মালিক ব্রিটিশ নাগরিক হয়েও সিলেটে নির্বাচন করতে চান, যা ওই এলাকার মানুষের জন্য অপমানজনক। আব্দুল আউয়াল মিন্টুর বিদেশি ব্যবসায়িক এবং নাগরিক কানেকশন এখন ওপেন সিক্রেট। জাতীয়তাবাদী দল হিসেবে দাবি করা বিএনপি, যারা সারাদিন দেশপ্রেমের বুলি আওড়ায়, তারা কিভাবে এতজন বিদেশি নাগরিককে নমিনেশন দিল তা এক বিশাল রহস্য। নাকি তারা জানতো যে এরা টিকবে না, তবুও কেবল নির্বাচনী ফান্ডের লোভে এদের নাম ঘোষণা করা হয়েছে? তবে অন্ধকারের মধ্যেও আলোর রেখা দেখা যাচ্ছে এবং ন্যায় বিচারের সুবাতাস বইতে শুরু করেছে। নির্বাচন কমিশন এবার নজিরবিহীন, কঠোর এবং আপোষহীন অবস্থানে রয়েছে। চট্টগ্রাম 2 তথা ফটিকছড়ি আসনে ঘটা যাওয়া ঘটনাটি তার এক জ্বলন্ত প্রমাণ। সেখানে জামায়াতে ইসলামের প্রার্থী প্রফেসর নুরুল আমিনের আপিল মঞ্জুর করে কমিশন প্রমাণ করেছে যে তারা ন্যায় বিচারের পক্ষে এবং কোনো দলের বা তদবিরের তোয়াক্কা করে না। বিএনপি চেয়েছিল প্রফেসর আমিনের প্রার্থিতা বাতিল হোক, তার বিরুদ্ধে ভেটো দিয়েছিল, কিন্তু উল্টো বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের কপাল পুড়েছে। ঋণ খেলাপির দায়ে তার নমিনেশন চূড়ান্তভাবে এবং লজ্জাজনকভাবে বাতিল হয়েছে। ফটিকছড়িতে এখন ধানের শীষ নেই, মাঠ এখন সম্পূর্ণভাবে জামায়াতের প্রফেসর নুরুল আমিনের দখলে। লড়াইটা ছিল একজন সজ্জন শিক্ষাবিদ বনাম এক ব্যাংক লুটেরার মধ্যে। শেষ পর্যন্ত সত্য এবং সততার জয় হয়েছে। সরোয়ার আলমগীরের বাতিল হওয়া প্রমাণ করে যে ব্যাংকের টাকা মেরে জনগণের আমানত খেয়ানত করে আর পার পাওয়া যাবে না।
একই চিত্র আমরা দেখেছি জুলাই বিপ্লবের অন্যতম নায়ক হাসনাত আবদুল্লার আসনেও। সেখানে বিএনপির 4 বারের এমপি মঞ্জুরুল হাসান মুন্সি, যিনি ভেবেছিলেন টাকার জোরে এবং পুরনো দাপট দিয়ে সব ম্যানেজ করে ফেলবেন, তিনিও এখন গেম থেকে আউট। ঋণ খেলাপির দায়ে তাকেও লজ্জাজনকভাবে বিদায় নিতে হয়েছে। জনগণ আর পুরনো পাপীদের চায় না, তারা চায় তারুণ্য, তারা চায় স্বচ্ছতা। মুন্সির পতন সেই বার্তাই দিচ্ছে যে পুরনো দিন শেষ। অন্যদিকে কুমিল্লা 10-এর আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভুইয়ার ঘটনাটি আরও ভয়াবহ এবং জঘন্য। তিনি সুতা আমদানির আড়ালে বিদেশি মদের চালানের মামলার তথ্য গোপন করেছিলেন। অর্থাৎ অভিযোগ সত্য হলে তিনি কেবল তথ্য গোপনকারীই নন, তিনি একজন মাদক কারবারির সমতুল্য। এমন ব্যক্তি আইন প্রণেতা হলে দেশের যুব সমাজের কি হবে তা সহজেই অনুমেয়। সেখানে এখন ছাত্র শিবিরের সাবেক প্রধান ইয়াসিন আরাফাতের বিজয় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। আজকের দিনে বিএনপির 2 জন হেভিওয়েট প্রার্থীর পতন হয়তো কেবল শুরু মাত্র। আমাদের কাছে থাকা ইনসাইডার ইনফরমেশন এবং লিগ্যাল এক্সপার্টদের অ্যানালিসিস বলছে নির্বাচন কমিশনের হিট লিস্টে আছেন বিএনপির আরও অন্তত 22 জন প্রার্থী। এরা প্রত্যেকেই দলের বড় ডোনার এবং ফাইন্যান্সার। দ্বৈত নাগরিকত্ব, ব্যাংকের হাজার কোটি টাকা ঋণ খেলাপি হওয়া এবং হলফনামায় তথ্য গোপন করার মতো গুরুতর অপরাধে এদের প্রার্থিতা বাতিল হওয়া এখন সময়ের মাত্র ব্যাপার। যদি নির্বাচন কমিশন 100% সততার সাথে আইন প্রয়োগ করে এবং স্ক্রুটিনি চালায়, তাহলে বিএনপির এই 22টি আসন বিনা যুদ্ধে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাতছাড়া হয়ে যাবে। এর ফলে বিএনপির 290 আসনের টার্গেট নেমে আসবে 268-তে, আর দলের ভিতরের বিদ্রোহী প্রার্থীদের হিসেব ধরলে সংখ্যাটা আরও কমবে। তৃণমূল কর্মীরা এতে গোপনে খুশি। তারা মনে করছেন টাকার গরমে যারা উড়ে এসে জুড়ে বসেছিল তাদের পতন দলের জন্য শাপে বর হয়েছে। তারা মিষ্টি বিতরণ করছেন এবং বলছেন যে দল এখন আবর্জনা মুক্ত হচ্ছে। কিন্তু কৌশলগতভাবে বিএনপি এখন মহাবিপদে। নির্বাচনের মাত্র 10 দিনের মাথায় 22 জন প্রার্থী হারানো মানে বিরোধী শিবিরের জন্য ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ গড়ে দেওয়া। আইনি পথে যে আর কোনো আশা নেই তা বিএনপির লিগ্যাল উইং এবং নীতি নির্ধারকরা ভালোভাবেই বুঝতে পারছেন। ডক্টর কাইয়ুম এখন হাজার চেষ্টা করলেও তথ্য গোপনের অপরাধ থেকে বাঁচতে পারবেন না, উল্টো জেল খাটার শঙ্কায় আছেন। তাই বিএনপি এখন বেছে নিয়েছে অরাজকতার পথ। ছাত্রদলকে দিয়ে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি আসলে তাদের হতাশার বহিঃপ্রকাশ। তারা কমিশনকে একটি প্রচ্ছন্ন হুমকি দিতে চাইছে, যাতে কমিশন চাপে পড়ে তাদের প্রার্থীদের বৈধতা দেয়। লন্ডন থেকে আসা গ্রিন সিগন্যাল পেয়ে তারা মাঠ গরম করার চেষ্টা করছে, কিন্তু এতে লাভের চেয়ে ক্ষতির সংখ্যাই বেশি। কারণ সংবিধানের 66 অনুচ্ছেদ কোনো রাজনৈতিক চাপের কাছে নত স্বীকার করে না এবং আদালতও এ বিষয়ে অত্যন্ত কঠোর। রাজনীতির দাবা খেলায় এখন বিএনপিকে সম্পূর্ণ নতুন চাল চলতে হচ্ছে। নিজেদের ঘর যখন পুড়ছে তখন তারা কি প্রতিপক্ষ জামায়াতকে জিততে দেবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রশ্নই আসে না। জামায়াতকে ঠেকানোই এখন বিএনপির অন্যতম চ্যালেঞ্জ এবং অস্তিত্বের সংকট। যে 22টি আসনে বিএনপির প্রার্থী বাতিল হচ্ছে বা হবে, সেখানে জামায়াত অন্ধারিকভাবে খুবই শক্তিশালী এবং তাদের ভোট ব্যাংক অটুট রয়েছে। বিএনপি জানে এই আসনগুলোতে জামায়াত জিতলে ভবিষ্যতে তাদের নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে এবং জোটে তাদের প্রভাব কমবে। তাই তারা বেছে নিতে পারে মন্দের ভালো কৌশল। ইনসাইড সোর্স বলছে বিএনপি এখন চরমমোনায় পীর সাহেবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে একটি অলিখিত সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে পারে। একে বলা হচ্ছে ন্যাচারাল অ্যালায়েন্স বা প্রাকৃতিক জোট। বিএনপির ভাবনা পরিষ্কার এবং খুব হিসেবি। চরমমোনায় জিতলে তারা সরকার গঠন করবে না, তারা ক্ষমতার অংশীদার হবে না। কিন্তু জামায়াত জিতলে ক্ষমতার ভারসাম্য নষ্ট হবে এবং ভবিষ্যতে তারা বিএনপির জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই বাতিল হওয়া ওই আসনগুলোতে বিএনপি তাদের ভোটারদের গোপনে হাত পাখায় ভোট দেওয়ার নির্দেশ দিতে পারে। বিনিময়ে চরমমোনায় সেই সব আসনে বিএনপিকে সমর্থন দেবে যেখানে তাদের প্রার্থী নেই বা দুর্বল। মুন্সি বা গফুর ভুইয়ার আসনে চরমমোনাই এখন গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। তবে তৃণমূলের বিএনপির সাধারণ সমর্থকরা এই কৌশল মেনে নেবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তারা হয়তো রাগে ভোট কেন্দ্রেই যাবে না, অথবা জেতার সম্ভাবনা দেখে জামায়াতকেই বেছে নেবে, কারণ দিন শেষে জামায়াত তাদের দীর্ঘদিনের জোট সঙ্গী ছিল। পরিশেষে একটি নৈতিক প্রশ্ন আজ জাতির বিবেকের সামনে রাখতে চাই। দেশ পরিচালনা করবে কারা? যাদের পকেটে ভানুয়াতু, লন্ডন বা আমেরিকার পাসপোর্ট, যারা দেশের ব্যাংকের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে বিদেশে পাচার করেছে এবং সিআইবি রিপোর্টে ব্ল্যাকলিস্টেড, নাকি যারা এই দেশের মাটিতে থেকে লড়াই করেছে, জেল খেটেছে, রক্ত দিয়েছে এবং রাজপথে ঘাম ঝরিয়েছে? বিএনপি যদি এখনই এই আবর্জনা পরিষ্কার না করে, তাহলে ব্যালট বিপ্লবের মাধ্যমে জনগণই তাদের আস্তাকুড়ে নিক্ষেপ করবে। ভানুয়াতু গেম আর ভিনদেশি পাসপোর্টের রাজনীতি এই নতুন বাংলাদেশে আর চলবে না। জুলাই বিপ্লবের পর মানুষ এখন সচেতন। তারা আর কোনো অতিথি পাখিকে ক্ষমতায় দেখতে চায় না। দর্শক, আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপিরা দেশের জন্য নিরাপদ? দেশের আইন কি সবার জন্য সমান হওয়া উচিত নয়? আপনার সুচিন্তিত মতামত কমেন্ট করে জানান। আর সত্য খবর সবার আগে পেতে, মুখোশ উন্মোচনকারী সাংবাদিকতার সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের সন্ধানে আমরা ছিলাম, আছি এবং থাকব।